আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত। রাত্রিবেলা বাতাসে তাহার হাড়গুলা খটখট করিয়া শব্দ করিয়া উঠিত, আবার দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়িতেও হইত। আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন। তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে তাহা গোপন রাখাই শ্রেয়। তাহার পর বহুকাল অতীত হইয়াছে। ইতিমধ্যেই সে ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে তাহা বলা মুশকিল। অল্পদিন হইল একদিন রাত্রিবেলা কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়ায় আমাকে সে শয়ন ঘরে শুইতে হইয়াছিল। অনঅভ্যাসবশত ঘুম হইতেছে না, এপাশ ওপাশ করিতে লাগিলাম। গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল। এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেজটা জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট 5 ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিবিয়া গেল। যেমনই এই দীপশিখাটি চির অন্ধকারে মিলাইয়া গেল, ঠিক তখনই আমারও মনে হইল আমার এই ছোট্ট প্রাণ শিখাটাও বুঝি কোথাও মিলিয়া গেল। ক্রমে ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল। তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়ালে হাতারাইয়া হাতারাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে। সে যেন কি খুঁজিতেছে, পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে। আমি বুঝিলাম এ সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা। কিন্তু তবুও গা ছমছম করিতে লাগিল। জোর করিয়া এই অকারণ ভয় ভাঙ্গিবার জন্যই আমি বলিয়া উঠিলাম, কে কে ওখানে? পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম, আমি গো, আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি তখন আমার পাশবালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চির পরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম, তাই এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ, তা সেই কঙ্কালে এখন তোমার কিসের আবশ্যক? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি গো, আমার বুকের হাড় যে তাহারই মধ্যে ছিল, আমার 26 বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল, একবার দেখিতে ইচ্ছা করে না? আমিও তখনই বলিলাম, হ্যাঁ, তা কথাটা সত্য বটে। তা তুমি সন্ধান করো কে চাও, আমি একটু ঘুমাইবার চেষ্টা করি। সে তখন বলিল, তা তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম। এই 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি। আজকে না হয় তোমার কাছে বসিয়াই আরো একবার মানুষের মতো করিয়া গল্প করি। আমি তখনই অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল। আমিও বেশ একটু উৎসাহের সহিত বলিলাম, হ্যাঁ, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু বলো তো। সে তখন বলিল, তা বেশ, সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথাই বলি। গির্জার ঘড়িতে তখন ঢং ঢং করিয়া 2টা বাজিল। সে বলিতে লাগিল, যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম
তখন এক ব্যক্তিকে আমি জমির মতো ভয় করিতাম, তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয়, আমারও সেইরূপ মনে হইত। কিছুতেই তাহার হাত হইতে পরিত্রাণ নাই। বিবাহে 2 মাস পরই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন। কিন্তু আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে বলিলেন, শাস্ত্রে যাহাকে বিষকন্যা বলে সেই মেয়ে নাকি আমি। সে কথা আমার স্পষ্ট মনে আছে। কি গো, শুনিতেছ? কেমন লাগিতেছে? আমি বলিলাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। আচ্ছা বেশ, তবে শোনো পুরোটা। আমি তখন মহা আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স বাড়িতে লাগিল। লোকে আমার কাছে লোকাইতে চেষ্টা করিত, কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? হ্যাঁ, খুবই সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখি নাই। দেখো নাই? কেন? আমার সে কঙ্কালখানা। আমি তখন মনে মনে ভাবিলাম, তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা টানা দুটো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার সেই বিকট হাস্যের সঙ্গে তাহার কোনো তুলনাই হয় না। এবং সে কয়খানা দীর্ঘ শুকনো অস্থিখণ্ডের ওপর এত লালিত্য, এত লাবণ্য মিশানো ছিল যে তোমাকে কি বলিব। তোমাকে তাহা বলিতে গেলে লজ্জাও বোধ হয় আর হাসিও পাই। সে বলিতে লাগিল, আমি জানতাম, জানো তো, একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন। আমি জানিতাম আমার দেহের প্রত্যেক গতিতে সৌন্দর্য রহিয়াছে, কিন্তু আমার সে নির্লজ্জ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়াছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপরই আমার বেশি রাগ। আমার ইচ্ছা করে আমার সেই 16 বছরের সে জীবন্ত যৌবনের রূপ একবার তোমার কাছে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চোখে নিদ্রা ছুটাইয়া দিক, তোমার অস্থিবিদ্যাকে অস্থি করিয়া দেশ ছাড়া করে। আমি তখন বলিলাম, তোমার গা যদি থাকিত তবে তোমার গা ছুঁইয়াই আমি বলিতাম, সে বিদ্যার লেশমাত্র কিচ্ছু আমার মাথায় নাই। আর তোমার সেই ভুবন মোহিনী রূপ জৈবন কেমন ছিল তাহা আর বলিতে হইবে না। আমার কেহ সঙ্গী ছিল না। দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না। অন্তঃপুরে আমি একাই থাকিতাম। বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে। কিন্তু জানো, আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত আমার। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজে পাশ করিয়া আসিলেন, তখন সে আমাদের বাড়িতেই ডাক্তার হইয়া বসিলেন। আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়া দেখিতেনি না। সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকাময়। এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন। তাহার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকে সর্বদা দেখিতাম। কে গো, শুনিতেছ? কি মনে হইতেছে? মনে হইতেছে যে শশীশেখর হইয়া জন্মিলে বেশ হইত। তাই? সবটা শোনো আগে। একদিন বাদলা দিনে আমার জ্বর হইয়াছে। ডাক্তার দেখিতে আসিয়াছেন। সেই প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করিয়াছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকিয়াই
আমার মুখের দিকে একবার চাহিলেন, তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম। ডাক্তার তখন মৃদু স্বরে দাদাকে বলিলেন, একবার হাতটা দেখিতে হইবে। আমি তখন চাদর হইতে নিজের ক্লান্ত হাতখানি বাহির করিয়া দিলাম। একবার হাতের দিকে চাইয়া দেখিলাম, যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পরিতাম তবে বেশ মানাইত। রোগীর হাত ধরিয়া নারী দেখিতে ডাক্তারের চেয়ে এমন ইতস্তত হয় ইতিপূর্বে কখনো দেখি নাই। তিনি নারী দেখিলেন, তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন। আমিও তাহার অন্তরে নারী কিরূপ চলিতেছে কতটা আভাস পাইলাম। কি গো, বিশ্বাস হইতেছে না বুঝি? না, অবিশ্বাসের কারণ তো দেখিতেছি না। মানুষের নারীর সকল অবস্থায় সমান চলে না। জানো তো, ধীরে ধীরে আমার হৃদয়ে এক পুরুষের আস্তানায় বসিল। সেই হইতেই আমি আর একলা ছিলাম না। বলো তো, এখানেই যদি গল্পটা শেষ হইতো কেমন হইতো? মন্দ না, তবে একটু অসম্পূর্ণ থাকতো বটে। তারপরে শোনো, একটুখানি পসার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন। তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা, বেশের কথা, কি করিলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞাসা করিতাম। ডাক্তারের কথাই ডাক্তারের মুখ খুলিয়া যাইত। শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরে লোকের মতো হইয়া গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম। তা শোনো, আমার গল্প প্রায় শেষ হইয়াই আসিয়াছে, আর বড় বাকি নাই। আমি তখন মৃদু স্বরে বলিলাম, হ্যাঁ, তা রাত্রেও প্রায় শেষ হইয়াই আসিল তো। শোনো তবে, কিছুদিন হইতেই দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক, আমাকে এড়িয়ে যাইতেছেন। একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন রাত্রে কোথায় যাইবেন বলিয়া। আমি তখন আর থাকিতে পারিলাম না, নানা কথার ছলে দাদাকে জিজ্ঞাসা করিতে লাগিলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি লইয়া কোথায় যাইতেছেন? সংক্ষেপে দাদা বলিল, মরিতে। যা হোক করিয়া সত্য কথাখানা জিজ্ঞাসা করিলাম। উনি বলিলেন, বিবাহ করিতে। আমি তখন সত্য নাকি বলিয়াই ভারী হাসিতে লাগিলাম। আবার অল্প অল্প শুনিলাম যে এই বিবাহে ডাক্তার 12,000 টাকা পাইবেন। কিন্তু তুমি বলো দেখি, আমার কাছে সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার কি দরকার? আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব? পুরুষদের বিশ্বাস করিবার জো নাই বাপু। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখিয়াছিলাম এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছিলাম। ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম, তা কি ডাক্তার মহাশয়, আজ নাকি আপনার বিবাহ? আমার এমন ফুর্তি দেখিয়া ডাক্তার ভারী বিমর্ষ হইয়াছিলেন। আমি তখনই জিজ্ঞাসা করিয়াছিলাম, বাজনা বাদ্য কিছু নাই কেন? তিনি বলিয়াছিলেন যে বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? তাহা শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম। কিন্তু আমি যে কিছুতেই ছাড়িলাম না। সেই বাজনা, আলো সমস্ত কিছু জোগাড় করাইলাম। যতই হোক বিয়ে বাড়ি বলে কথা। আমি কেবলই গল্প করিতে লাগিলাম যে বধূ ঘরে আসিলে কি হইবে, কি করিবে। আমি তোমাকে শপথ করিয়া বলিতে পারি, জানো তো, কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজিতেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপরে বসিয়া দাদার সহিত 2-1 গ্লাস মদ খাইতেছিলেন। এইটুকু অভ্যাস দুজনাকারী ছিল। ক্রমে চাঁদ উঠিল। আমি হাসিতে হাসিতে তাহাদের কাছে গিয়া বলিলাম, কি ডাক্তার মহাশয়, ভুলিয়া গেলেন যে যাইতে হইবে? এখানে একটা কথা আমি তোমাকে বলি,
ইতিমধ্যে কিন্তু আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম, আর সেই গুড়া কিছুটা সুবিধা মতো ডাক্তারের অলক্ষ্যে গ্লাসে মিশাইয়া দিয়েছিলাম। কোন গুড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছেই তো শিখিয়াছিলাম, তোমাকে তো এক্ষুনি বললাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করিয়াই আদ্র গদগদ কণ্ঠে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, হ্যাঁ তবে চলিলাম। এই দিকে বাঁশি বাজিতে লাগিল। আমি একখানা বেনারসি শাড়ি পরিলাম, যতগুলি আমার গহনা ছিল সব কটা পরিলাম, সেটিতে বড় করিয়া সিঁদুর দিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পারিলাম, বসিলাম। এ বড় সুন্দর রাত্রি, এমন রাত্রি যেন আমি কখনো দেখি নাই। জুই আর বেল ফুলের গন্ধে সারা বাগান ভরিয়া গিয়াছে। ভাবিলাম, যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন রঙিন হইয়া থাকে আমার মুখে। আমার বড় ইচ্ছা ছিল এই বেনারসি পরিয়া আমি বাসর ঘরে প্রবেশ করিব, সেই হাসিটুকু আমার মুখে থাকিবে। আমার সে বিবাহের বেশ কোথায়? নিচের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়া দেখিলাম আমাকে লইয়া 3টি বালক অস্থিবিদ্যা শিখিতেছে। আমার বুকটা যেন ধুকপুক করিতে লাগিল, যৌবনের পাপড়ি যেন একটু একটু করে পড়িতে লাগিল। কি গো, আমার মুখে সে হাসির চিহ্ন মাত্র দেখিয়াছিলে কি? বলো না, বলো তো গল্পটা কেমন লাগিল? আমি তখন বলিলাম, হ্যাঁ বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকিল। জিজ্ঞাসা করিলাম, এখনো আছো কি? কিন্তু কোনো উত্তর পাইলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল। দেখিলাম ঘরের ভিতরে আমি ছাড়া আর কেহ নাই। এখানে শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।